রুবাব রুমে ঢুকে দেখে ঐশ্বর্য বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। হলুদের রাত থেকে গায়ে হালকা জ্বর মেয়েটার, তবুও কাউকে বলেনি। আচমকা এসে জড়িয়ে না ধরলে সেও জানত না। মেডিসিন নেওয়ার পর জ্বরটা এখন অবশ্য নেই। রুবাব হাতে ট্রে রেখে এগিয়ে গেল। এগিয়ে মনে হলো দরজা আটকানো হয়নি। পুনরায় পিছু ফিরে দরজা আটকে বিছানার কাছে গেল। নিঃশব্দে বসল। ঐশ্বর্যকে কোলে তুলে বালিশে ঠিকঠাকভাবে শুইয়ে দিল। চুমু খেলো কপালের মাঝ বরাবর। ঐশ্বর্যের পরনে হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি। হাত, কান, গলা, কোমরে কাঁচা ফুলের গহনা। মালাটা সরে গেছে বিধায় চোখ পড়ল গলার দিকে। ওর গলা থেকে বুক অবধি এসিডে ঝলসানো খসখসে কুচকানো চামড়া। ফর্সা শরীরে ঝলসানো চামড়া দেখতে অদ্ভুত লাগে। যদিও তার কাছে একটুও অদ্ভুত লাগে না, বরং গর্ব হয়। আরও ভালোবাসতে ইচ্ছে করে। পৃথিবীতে যত সুখ, শান্তি, ভালোবাসা আছে সব কুড়িয়ে ঐশ্বর্যের আঁচলে বেঁধে দিতে ইচ্ছে করে। ইচ্ছে করে তার বুকে জমা কষ্টগুলো শুষে নিতে, তার মুখ লুকানো কান্না করার কারণগুলো এক তুড়িতে সমাধান করে দিতে। কিন্তু সেটা তো তার পক্ষে সম্ভব না। সম্ভব না ঐশ্বর্যকে আগের অবস্থানে নিয়ে যেতে। মেয়েটা যতই স্বাভাবিক থাকুক, সে ঠিকই বোঝে ঐশ্বর্য ভেতরে ভেতরে গুমড়ে মরছে, কষ্ট পাচ্ছে। অথচ তার পড়াশোনা, চলাফেরা, স্মার্টনেস, কথাবার্তার মাঝেও একটা আর্ট আছে। তার পার্সোনালিটি নজরে লাগার মতোই। অথচ সেই মেয়ে এখন কেন জানি নিজেকে লুকিয়ে রাখতে চায়। যখন একা থাকে আয়নার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদে। সে যখন তাকে তার বুকে আঁকড়ে ধরে, আদুরে বিড়াল ছানার মতোই মুখ লুকিয়ে রাখে ঐশ্বর্য, যেন সেও চায় রুবাবের বুকের ভেতর ঢুকে যেতে, লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকতে। কেননা লুকিয়ে থাকলে কেউ অবাক দৃষ্টিতে তাকাবে না, গলায় কি হয়েছে জানতে চাইবে না, ঘৃণায় মুখ কুঁচকাবে না, ঘটনা শুনে সান্ত্বনার বাণী ওড়াবে না। তবে রুবাব বুকে হাত রেখে বলতে পারবে, ঝলসানো চেহারায় ঘৃণার পরিবর্তে চুমু খেতে পারবে। মেয়েটাকে ভীষণ ভালোবাসতে পারবে, তাকে সুখে রাখার, ভালো রাখার চেষ্টায় থাকবে। বলা বাহুল্য, ঐশ্বর্যকে আগে যতটুকু ভালোবাসত এখন তার থেকেও হাজার গুণ বেশি ভালোবাসে। ভালো না বেশে উপায় আছে কোনো? এ যে তার ভাইয়ের বিপদে কেমন ঢাল হওয়ার চেষ্টা করেছিল, নিজের ক্ষতি করেও ঠিকই দেখিয়ে দিয়েছে সে আমানত রাখতে জানে। তার এই ত্যাগের কারণে চৌধুরী পরিবারের প্রতিটা সদস্যের কাছে সে প্রিয়, ভীষণ ভালোবাসার। তবে তাকে কেউ মাত্রাতিরিক্ত কিছুই করে না, যাতে ঐশ্বর্য ভাবে অন্য কিছু। অন্য কিছু বলতে তাদের স্নেহ লোক দেখানো। এজন্য বাড়ির অন্য মেয়ে যেমন থাকে, যেমন আদর পায়, তার জন্য সেইটুকু আদরই বরাদ্দ থাকে। শারাফাত চৌধুরী বিয়ে উপলক্ষে তার কাছ থেকে 1 টাকাও নেয়নি। দিতে গেলে থমথমে মুখে বকেছে। এই বকাটাও আদরের। বাড়ির মেয়ে হিসেবে শীতল স্বর্ণ শখ যা পেয়েছে, একই জিনিস ঐশ্বর্যকেও দেওয়া হয়েছে। মা মরা স্বজনহারা মেয়েটাকে সবাই এত ভালোবাসে যে দেখেও খুব শান্তি লাগে। যত এটা মামার বাড়ি হোক, শুদ্ধ সায়ন মামাতো ভাই হোক, সে দিন শেষে গর্ব করে বলতে পারে তারও পরিবার আছে, কলিজার ভাই বোনরা শক্তি হিসেবে পাশে আছে। এসব নানান কথা ভাবতে ভাবতে কেন জানি রুবাবের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে গেল। পরের অশ্রুটুকু পড়ার আগেই ঐশ্বর্য হাতের মুঠোয় নিল। ঘুম ঘুম স্বরে বলল, কাঁদছ কেন? বউকে দেখে আফসোস হচ্ছে? রুবাব পুনরায় ঐশ্বর্যের কপালে গালে ঠোঁট ছুঁয়ে বলল, ওঠো, খাবে চলো। খেয়েছি আমি, তুমি খেয়ে এসো। না, তা হচ্ছে না। উঠুন ম্যাডাম। এ কথা বলে রুবাব ঐশ্বর্যের হাত ধরে টেনে এনে উঠে বসালো। তারপর ঐশ্বর্যের মুখে খাবার পুরে নিজেও খেতে লাগলো। ঐশ্বর্য রুবাবের মুখ দেখে রুবাবের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরে বলল,
আমার মহারাজের মন খারাপ কেন? ঘুমিয়ে পড়েছিলাম তাই? না। কি হয়েছে? বলতে পারি, যদি কান্নাকাটি না করো। ঐশ্বর্য মাথা তুলে তাকালো। কিছু একটা বুঝে কিয়ৎকাল রুবাবের মলিন মুখের দিকে তাকিয়ে রইল। রুবাব ঐশ্বর্যের মুখে খাবার দিলেও ঐশ্বর্য নিল না। তার অশ্রুসিক্ত চোখজোড়া থেকে ঝরঝরিয়ে অশ্রু ঝরে গেল। রুবাব ছলো ছলো চোখে বাম হাতে তার চোখ মুছে দিয়ে হাসল। বলল, তুমি কাঁদলে যাব কিভাবে? এর আগে ঐশ্বর্য কখনোই রুবাবের দেশ ছাড়ার মুহূর্তে ভুলেও কাঁদেনি, বরং হাসি মুখে বিদায় জানিয়ে বাসায় ফিরে পাগলের মতো কেঁদেছে। যতই কষ্ট পাক, মন খারাপ হোক। রুবাবের সামনে মন খারাপ করে কথাও বলেনি। কিন্তু এবার বোধহয় নিজেকে সামলাতে পারবে না হাসি মুখে বিদায় দিতে। ঐশ্বর্য আজ স্থির থাকতে পারল না রুবাবের কথায়। রুবাবের কাঁধে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে ফেলল। রুবাব এক হাতে তাকে জড়িয়ে ধরে ভেজা স্বরে বলল, কাঁদে না জান, তুমি কাঁদলে আমি যেতে পারবো না, আমার খারাপ লাগবে। মাত্র তো 6টা মাস, দেখবে দেখতে দেখতেই চোখের পলকে কেটে যাবে। ঐশ্বর্য কথা বলতে পারল না, ব্যাকুল স্বরে কেঁদে গেল। রুবাবের খাওয়া হলো না, গলা দিয়ে খাবার নামল না। কোনো মতে হাত ধুয়ে ঐশ্বর্যকে বুকে নিয়ে শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে ঐশ্বর্যের ফুলের গয়নার বেহাল দশা। পরনের শাড়ি এলোমেলো, চুল অগোছালো। ফর্সা নাকটা লাল বর্ণ ধারণ করেছে। ফুলে লাল হয়ে উঠেছে ডাগর ডাগর নেত্রজোড়া। চিকন ঠোঁটজোড়া কান্নার চোটে তিরতির করে কাঁপছে। ঐশ্বর্য হঠাৎ রুবাবের বুকে মুখ তুলে ফোপাতে লাগল। রুবাবের মুখটা আজলা ভরে 2 হাতে নিল। কপালে চুমু খেয়ে কপালে কপাল ঠেকাল। তারপর ঢোক গিলে বলল, যেতে দেব, যদি আমি যা চাই দেওয়া হয়। রুবাব ঐশ্বর্যের চোখজোড়া মুছে চোখের পাতায় চুমু খেয়ে বলল, কি লাগবে বলেই দেখো। ছোট্ট রুবাব আসার ব্যবস্থা করে যাও। ঐশ্বর্যের কথার মানে বুঝতে সময় লাগল না রুবাবের। হতবম্ব হয়ে এক পর্যায়ে শব্দ করে হেসে ফেলল। ঐশ্বর্যের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, আমার বউটা তো কখনোই আবেগী ছিল না, বোকা বোকা কথা বলতো না। এই কয়দিনে শীতলের ছোঁয়া লেগেছে বুঝি। কথা ঘুরাবে না রুবাব, আমি যা বলছি তাই হবে, নয়তো যাওয়া হচ্ছে না। আরে বাবা, হাতে সময় নেই, আর 10 দিন পরই আমার জয়েন্ট। বেবি নেওয়ার প্ল্যান কি এভাবে হয়? এবার এসে না হয়? আল্লাহ চান তো এবারই হবে। প্লিজ প্লিজ রুবাব। অগত্যা ঐশ্বর্যের জেদের কাছে রুবাবকে হার মানতে হলো। ঠিক করলো কিছুদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে, কারণ বইয়ের আবদার রাখতে একান্ত সময়ের প্রয়োজন। চেষ্টা করুক, বাকিটা আল্লাহ ভরসা। সব ভালো আছো তো তুমি? হুড়মুড়িয়ে রুমে ঢুকে উক্ত কথাটি আমতা আমতা করে বলল অর্ক। খুব নার্ভাস সে। আসলে বন্ধুদের ঠেলা খেয়ে এভাবে ঢুকতে হয়েছে। একদল হাড়ে বজ্জাত বন্ধু কপালে জুটেছে। ঢুকতে গিয়ে সজোরে বাড়ি খেয়েছে হাতের কনুইতে। শখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে। অর্ক কি বলবে বুঝতে না পেরে শুধু মুখ কাচুমাচু করছে। তার অবস্থা দেখে শখের কেন জানি ভীষণ হাসি পেল, ভালোও লাগলো। শুধু সে না, অর্কও নার্ভাস। বিয়েটা এত তাড়াতাড়ি হলো, তাদের মাঝে বোঝাপড়া হয়নি, সেভাবে কথাও হয়নি, কারো পছন্দ অপছন্দের ব্যাপারে জানাও যায়নি। এসব না হয়ে অবশ্য ভালোই হয়েছে। এখন যা হবে হালালভাবে হবে। কামরানরা বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। সে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে ভেতর থেকেও লক করল। তারপর ধীর পায়ে এসে বসল বিছানার এক কোণে। আমতা আমতা করে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো শখের দিকে। নরম সুরে বলল, পছন্দের খাবার এনে দিয়েছি, খাওনি কেন? পেট ভরা, এখনো মন খারাপ? শখ জবাব দিল না।
ধীরে ধীরে মাথা নিচু করে নিল। অর্ক বলল, কালই ওই বাড়িতে নিয়ে যাব। আগে ছিল একটা বাড়ি, এখন হলো দুইটা বাড়ি। আজ থেকে দুইটা বাড়ি তোমার, যখন ইচ্ছে যাবে আসবে। হুম। এরপর কেউ আর কোনো কথা খুঁজে পেল না। কিছুক্ষণ পর শখ নিজের থেকেই নিচু স্বরে বলল, নামাজ পড়ব, অজু করে আসুন। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই অর্ক ভীষণ খুশি হলো। এতক্ষণ ধরে ভাবছিল কথাটা কিভাবে বলবে। মেয়েদের নানান সমস্যা থাকে, সে যদি আগ বাড়িয়ে বলে আর যদি সমস্যা থাকে মেয়েটা লজ্জা পাবে, তাই বলতে পারছিল না। তবে প্রস্তাব যখন শখের থেকে এসেছে সে বসল না, চট করেই অজু করে এলো। সে এলে শখ অজু করে এসে অর্কের আগপিছু নামাজে দাঁড়িয়ে গেল। দুজনের হাত তুলল রবের দরবারে, দোয়া করল নিজেদের দাম্পত্য জীবনের জন্য, বাকি 3 কাপলের জন্য। নামাজ পড়ে শখ উঠে বসতেই অর্ক একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিল। বলল, এখানে দেনমোহরের নগদ টাকা আছে আর ছোট্ট একটা গিফট, খুলে দেখো পছন্দ হয় কিনা। নেদারল্যান্ডস গিয়েছিলাম, সেবার খুব শখ করে এনেছিলাম। মমের জোড়া মমকে দিয়েছি, আজকে বউকে, না মানে তোমারটা তোমাকে দিলাম। শখ গিফটের প্যাকেট খুলে দেখে অসম্ভব সুন্দর একজোড়া স্বর্ণের চুড়ি। সে চুড়ি জোড়া দেখে তাকালো অর্কের দিকে, তারপর এগিয়ে দিতেই ধপ করে অর্কের হাসি মুছে গেল। বলল, পছন্দ হয়নি? আচ্ছা সমস্যা নেই, আবার এনে দেব। কথা বলে সে শখের বাড়িয়ে দেওয়া চুড়ি জোড়া ধরে রাখতে গেলে শখ অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। লজ্জায় নতজানু সে, তবুও তার দিক থেকে এক ধাপ এগিয়ে এলো যাতে অর্ক সহজ হতে পারে। আর দুজনের কেউই একটু একটু করে না গেলে কেউ সহজ হতে পারবে না। অথচ সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে বোঝাপড়াটাই সবার আগে। শখের বাড়ানো হাত দেখে অর্ক দ্বিতীয় দফায় খুশি হলো। ঠোঁটের কোণে হাসির রেশ, খুব যত্ন করে চুড়ি জোড়া পরিয়ে দিল। শখের লজ্জারাঙা মুখের দিকে তাকালো, বুঝল শখের আরেকটা অস্বস্তির কারণ, তাই বলল, ভয় নেই, যতক্ষণ না তুমি পারমিশন দেবে ততক্ষণ। কথা বলে অর্ক থামল, তারপর এক গ্লাস পানি পান করে গিয়ে বেডের একপাশে শুয়ে পড়ল। শখ দাঁড়িয়ে আছে দেখে তাকেও শুয়ে পড়তে বলল। রাতও অনেক হয়েছে, আজ সারাদিন অনেক ধকল গেছে, বিশ্রাম দরকার। শখ ধীর পায়ে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। তখন অর্ক তাদের বন্ধুদের গল্প বলতে লাগল। সেসব শুনে হাসল শখ। অর্ক খুব সুন্দর করে গুছিয়ে স্পষ্ট স্বরে কথা বলে। শখ মনোযোগী শ্রোতা হয়ে গল্প শুনতে শুনতে ঘুমে তলিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হতেই অর্ক কাছাকাছি এলো। খুব মন দিয়ে শখের মুখটাকে দেখল, খুব সাবধানে কপালে আদর রাখল। তারপর বিড়বিড় করে বলল, বন্ধুর বোন ভেবে নজর না দিয়ে ভুল করেছি, এখন আফসোস হচ্ছে। তবে দিন শেষে তোমাকে পেয়ে নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। এই যে ঘুমকুমারী আমার জীবনে আসার জন্য চিরকৃতজ্ঞ আমি। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকাকালীন ভালোবাসার অভাব হবে না আপনার, হতেই দেব না আমি। ওদিকে একচোট ভালোবাসাবাসি শেষে সায়ন স্বর্ণ দুজনই একসাথে শাওয়ার নিয়ে এলো, নামাজ পড়ল, একসাথে খেলো। তারপর সায়ন স্বর্ণকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। কে বলবে এই ছেলেটা এত উন্মাদ ছিল। খ্যাপাটে ষাঁড়ের মতো তেড়ে এসেছিল তাকে ছুতে দিয়ে, অথচ তার ছোঁয়াতে কোনো ক্ষিপ্ততা ছিল না, তারা ছিল না। যা ছিল তা হলো ভালোবাসা। এই ছেলেকে বুঝতে হলে তার মতো করে চলতে হবে। এই যে তখন ওভাবে ক্ষেপে গেল, বাধা দিলে রেগে যেত, সে যখন মেনে নিল সব ঠান্ডা। এই বুনো খ্যাপাটে ছেলেটা মুখে যতই গালাগাল করুক, বকা দিক, তার বিশেষ দিক সে ভীষণ যত্ন করে ভালোবাসতে পারে, বুকে আগলে রাখতে জানে। তাকে সব রকমভাবে চেনা হয়ে গেছে স্বর্ণের।
তাকে কখন কিভাবে থামাতে হবে তাও বোঝে, কখন কিভাবে তার পেট থেকে কথা বের করতে হয় তাও জানে। এখন যেমন স্বর্ণ হাত বাড়িয়ে সায়নের মাথার চুল টেনে দিতে লাগলো। সায়ন ভদ্র ছেলের মতো স্বর্ণের গলার ভাঁজে মুখ গুজে আছে, ঘুম ঘুম ভাব। তখন স্বর্ণ জিজ্ঞাসা করল, ঘুম পাচ্ছে? হুম। বললে না তো। তখন কোথায় গিয়েছিলে? কবরস্থানে। কেন? ইয়াসিরের সহকারী বুরাকের জানাজায় শরিক হতে। জানিস, বুরাক কিয়ারাকে কিডন্যাপ করেছিল, আটকে রেখেছিল, বিয়েও করেছিল। কিয়ারা তাকে মানতে না পেরে সুইসাইড করেছে। পরে ছেলেটা নিজের জীবনটাও শেষ করে দিল। কিয়ারাকে চিনতে পেরেছিস? আমাদের শীতলের বেস্ট ফ্রেন্ড। এর পেছনেও ইয়াসির আছে। এখন কথা হচ্ছে, শীতলের কানে গেলে যে কি হবে আল্লাহই জানে। তোমরা গিয়েছিলে কেন? জানলেই বা কিভাবে? ইয়াসির খবর পাঠিয়েছিল জানাজায় শরিক হওয়ার জন্য। না যে উপায় আছে। পৃথিবীর সব ক্ষমতা অহংকার জানাজার কাতারেই শেষ। আজ যে খাটিয়ায় বুড়া, কাল আমি। থামো, ঘুমাও। সায়ন নিঃশব্দে হেসে ফেলল। স্বর্ণকে বুকের সাথে চেপে ধরে ঘুম ঘুম স্বরে বলল, ভুলেও আমাকে ছেড়ে যাস না রে জান। তোকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। মরে যাব আমি। দরকার হলে নিজের হাতে খুন করে যাস, তবুও একা ফেলে যাস না। এ কথা বলতে বলতে সায়ন ঘুমে তলিয়ে গেল। স্বর্ণ শুনে গেল প্রেমিক পুরুষটার কথা। চাঁদের আলোয় মন ভরে দেখল সায়নের মায়াভরা মুখ। সে জানে এই চঞ্চল পুরুষটার বুকে একটা বাক্স আছে। সে বাক্সে একান্ত ব্যক্তিগত কিছু কষ্ট লুকানো। হসপিটালে শুদ্ধ শীতলের বিয়ের দিন ইয়াসির যেদিন সবার সামনে সায়নকে পরগাছা বলেছিল, অপ্রকাশিত সত্যি প্রকাশ হয়েছিল, সেদিন সায়ন বাড়িতে এসে চুপচাপ শুয়ে পড়েছিল। সেও এসেছিল। বুকের মাঝে আগলে নিতেই এভাবেই আগলে রেখেছিল। তারই উন্মাদ পুরুষটাই নীরবে নিঃশব্দে অঝরে কেঁদেছিল। তার চোখের পানিতে তার গলা ভিজেছিল। সেদিনের বাকি রাতটুকুও জেগেছিল। ঠিক এভাবে বুকে আগলে রেখে বুঝিয়েছিল সে আছে, ছিল। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকবে। পাক্কা ২০ মিনিট ধরে শীতলকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে শুদ্ধ। তার হাতে শক্তপোক্ত মেহগনি গাছের চালাকাঠ। শীতল লাল জামদানি বাঙালিয়ানাভাবে পড়েছে। গায়ে সুগন্ধিওয়ালা কাঁচা ফুলের গয়না। সরু কোমরে শুদ্ধর দেওয়া সেই কোমর বন্ধনী, লম্বা খোলা চুল। সব মিলিয়ে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। শুদ্ধ থমথমে মুখে ভ্রুজোড়া কুঁচকে তাকে আপাদমস্তক দেখল। রাতের বেলা সেজেছে কেন বলে চেলাকাঠ দিয়ে মারতে গেলে শীতল ভয়ার্ত চোখে তাকালো। তার এমন ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছে না সে। তাকে তাকাতে দেখে শুদ্ধ এক বাড়ি বসিয়ে দিল। ধমকে বলল, তার দিকে তাকালেই মেরে প্রতিবন্ধী করে দেবে। অগত্যার শীতল মাথা নিচু করে কান ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্না ভেজা স্বরে বলল, কি করেছি আমি? মারছেন কেন আমায়? কিছুদিন আগেও না আমরা প্রেম করে বিয়ে করেছি। কষ্ট করে পাওয়া বউকে কেউ মারে? আমি প্রেম করিনি, বিয়েও করিনি। আমি সিঙ্গেলই থাকব। বের হন আমার রুম থেকে। কারো সঙ্গে রুম শেয়ার করতে পারি না আমি। শুদ্ধর কথা শুনে শীতল বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কি বলে এই লোক? মন নিল দেহের দখলদারি খাটালো, এখন বলে কিনা সে সিঙ্গেল। এই লোক কি গাছের সাথে বাড়িটারি খেলো, নাকি মালমূল খেয়ে এসেছে? যদিও তা না হয় তাহলে হঠাৎ মতিভ্রম হওয়ার মানে কি? তাকে যেতে না দেখে শুদ্ধ আরেক বাড়ি মারার আগেই শীতল হাউমাউ করে কেঁদে উঠল। মুখে বলতে লাগলো, আর মারবেন না শুদ্ধ ভাই। চেলাকাঠের মার খুব লাগে, আর করব না। আপনি যা বলবেন তাই। আপনি সিঙ্গেল, আমি সিঙ্গেল। পৃথিবীতে যে যেখানে আছে আমরা সবাই সিঙ্গেল।
কাঁদো কাঁদো সুরে একথা বলতে শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। পানি পান করতে করতে বেডে শোয়া শীতলের কথাগুলো শুনল। 1.5 ঘন্টা আগে রুমে এসে দেখে শীতল বেঘোরে ঘুমাচ্ছে। ক্লান্ত মুখটা দেখে মায়া লাগছিল দেখে ডাকিনি আর। শীতলের গায়ের ফুলের গহনা খুলেছে, চুলে বিনুনি করেছে, নামাজ পড়েছে। তবুও শীতল জাগা পায়নি। সে নামাজ পড়ে উঠে পানি মুখে নিতেই ব্যাঙাচির ঘরের ব্যাঙাচি ঘুমের ঘোরে স্বপ্ন দেখে কেঁদে উঠল। ভুলভাল বকছে এখনও, কাঁদছেও। মাঝরাতে কেউ শুনলে কী ভাববে? তবে এটা নতুন কিছু নয় দেখে শুদ্ধ অবাকও হলো না, রাগও করল না। গ্লাসে পানি নিয়ে শীতলের কাছে গেল, নরম সুরে বলল, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই, পানি খাক। কথা বলে পরপর 2 বার শীতলকে ডাকতে শীতল চোখ পিটপিট করে তাকালো। নিজের অবস্থান ধাতস্থ করে উঠে বসল। বুঝল সে স্বপ্ন দেখছিল। গ্লাসটা নিয়ে পানি পান করল। ঘুম ছুটে গেছে তার। স্বপ্ন দেখে কাঁদছিল বুঝে মনে মনে নিজেই একচোট হাসল। শুদ্ধর গ্লাসটা রাখতেই সে বলল, কখন এসেছেন? ডাকেননি কেন আমায়? আসলে মাথা ব্যথা করছিল। চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি। খেয়েছেন আপনি? মাথা ব্যথা কমেছে? না। শুদ্ধ দুজনের বালিশ ঠিকঠাক করে শুতে ইশারা করল। শীতলও কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। শুদ্ধ হাতের উপর ভর দিয়ে শুয়ে শীতলের কপাল টিপে দিতে লাগল। শীতল চেয়ে চেয়ে দেখল বিশুদ্ধ পুরুষটাকে। খেয়াল করল শুদ্ধ সাদা পায়জামা পাঞ্জাবি পরে আছে। এই বেশে বেশ লাগে তার ব্যক্তিগত পুরুষটাকে। তারপর কী ভাবল কে জানে। লজ্জায় গালজোড়া লাল হয়ে উঠল, ওষ্ঠজোড়া লাজুক হাসল। শুদ্ধ শীতলের তখনও তার দিকে তাকিয়ে থাকা কোনোটাই নজর এড়াল না তার। তার ঠোঁটেও ফুটল মিটিমিটি হাসি, চোখে দুষ্টু চাহনি। ওর এমন দৃষ্টিতে শীতল নতজানু হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো মৃদুভাবে। ইচ্ছে করেই যে বিশুদ্ধ পুরুষ তাকে লজ্জা দিচ্ছে বুঝতে বাকি রইল না। তবে এই মানুষটার ছোঁয়া সর্বাঙ্গে মেখেছে। তবু এই দৃষ্টি যেন নতুন করে ঘায়েল করে দিচ্ছে তাকে। তার লাজুক ভাব দেখে শুদ্ধ ভ্রু নাচাতেই শীতল 2 হাত দিয়ে তার চোখ ঢেকে দিল। এই চোখ জোড়া ভারী দুষ্টু, বড্ড জ্বালাচ্ছে। কী সব আবদার করছে। তার এহেন কাণ্ডে শুদ্ধ হাত সরিয়ে তার নিজের আঙুলের ভাঁজে শীতলের আঙুল ডাকল। নিচু স্বরে বলল, কেউ কি আমাকে দেখে লজ্জা পাচ্ছে? পাচ্ছে না? যাই, ফুটেজটা তাহলে নিয়ে আসি। কথা বলে উঠতে গেলে শীতল আটকে দিল। শুদ্ধর বুকে মুখ লুকিয়ে মিনমিন করে বলতে লাগল, এই না প্লিজ, এই যে দেখুন, আমি লজ্জা পাচ্ছি, খুব লজ্জা পাচ্ছি। ওর কাণ্ডে শুদ্ধ এবার শব্দ করে হেসে ফেলল। বুকের উপর টেনে নিল ছোট্ট শরীরটাকে। তাকে এভাবে হাসতে দেখে শীতলের মন ভরে গেল। চোখ জোড়া যেন জুড়িয়ে এলো। সে নিজেও মিটিমিটি হাসতে হাসতে মনে মনে আওড়ালো, মাশাল্লাহ, মাশাল্লাহ। এই মুখের হাসিটুকু 1000 বছর অমলিন থাকুক। আমার ভাগে সবটুকু সুখ, সব ভালোবাসা আপনার জীবনে পুষ্পকলির ন্যায় ফুটে উঠুক।